ঈদের শুভেচ্ছা সবাইকে। স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ব্যাপক উৎসাহে উদযাপিত হলো ঈদ উল আজহা, একত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ। আড়তে জড়ো করা হচ্ছে পশুর চামড়া, প্রত্যাশিত দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে 4-2 গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসব মুখর পরিবেশে দেশ জুড়ে আজ উদযাপিত হলো পবিত্র ঈদ উল আজহা। রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জামাতে অংশ নেন। মোনাজাতে দেশের সমৃদ্ধির পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাজধানীতে বৃষ্টি হয়নি। তবে সব প্রস্তুতি নিয়েই ঈদের জামাতে সামিল হতে ভোর থেকেই হাজারো মানুষ জাতীয় ঈদগাহের পথে। তবে এবার কড়াকড়ি ছিল একটু বেশি। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে প্রবেশ করতে হয়েছে সবাইকে। সকাল 7:30টার ঈদ জামাতে সামিল হন লাখো মুসল্লি। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার এই জামাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ রাজনীতিবিদদের অনেকেই নামাজ আদায় করেছেন এখানে। মোনাজাতে মুসল্লিরা মহান আল্লাহর রহমত কামনা করেন। কেউ প্রথমবারের মতো জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পেরে খুশি, তবে আনন্দ ভাগাভাগিতে এগিয়ে ছিল শিশুরাই। দিনের শুরুটাই এত সুন্দর থাকে, আর এবারে আসলে প্রথম দোয়াটাই ছিল জানি অবশ্যই আমাদের কুরবানিটা জানি আল্লাহ গ্রহণ করেন এবং যারা জুলুম হচ্ছে তাদেরকে জানি আল্লাহ হেফাজত করে। আল্লাহ সবার হেদায়েত দান করুক এবং আমাদের সবার যারা মুসলিম উম্মাহ আছেন সবাইকে একত্র হওয়া উচিত, যেন আল্লাহ সব কিছু খুব দ্রুত স্বাভাবিক করে দেয় এবং আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ঈদ মোবারক। আমরা সবাই একসাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছি, খুবই ভালো লেগেছে। এবার এমন সময় ঈদ উল আজহা এসেছে যখন ফসলহানি হয়েছে হাওড়ে। হামে আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক মায়ের কোল খালি হয়েছে। মূল্যস্ফীতির চাপ দীর্ঘ হচ্ছে, আয় ব্যয়ের টানাপোড়েনে রয়েছে সাধারণ মানুষ। তবু প্রতিকূল বাস্তবতার ভেতরেও ফিরে আসে উৎসব। তাই তো সকল সামর্থ্য অসামর্থ্যের সীমা টেনে মানুষ খোঁজে মিলন, ভাগাভাগি আর স্বস্তির ক্ষণ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। ঈদ উল আজহায় পশু কোরবানির পর রাজধানী ঢাকায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দ্রুত বর্জ্য অপসারণ। কোরবানির পরপরই ঢাকার 2 সিটি কর্পোরেশনের কর্মীরা বর্জ্য অপসারণের কাজে নেমে পড়েন। বিকেল 4টা পর্যন্ত উত্তর সিটি 4,589 টন বর্জ্য অপসারণ করেছে বলে জানানো হয়েছে। একই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 15,935 টন বর্জ্য অপসারণ করেছে, এমনটাই জানিয়েছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। 3 দিনে 2 সিটির 33,942 টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে। রাজধানীর পোস্তা সহ দেশের বিভিন্ন আড়তে কোরবানির পশুর চামড়া জড়ো করা হচ্ছে। গরুর চামড়া প্রতি বর্গফুট গত বছরের চেয়ে এবার 2 টাকা বাড়ানো হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে জানান মৌসুমি ব্যবসায়ীরা সহ অন্যান্য ব্যবসায়ীরা। আজ রাজধানীর আড়তে ছোট আকারের চামড়া 250 থেকে 400 টাকার মধ্যে কেনা বেচা হয়েছে। মাঝারি আকারের চামড়া 500 থেকে 650 টাকা, আর বড় চামড়া 700 থেকে 800 টাকা দরে বিক্রি হয়েছে। ট্যানারি মালিকরা জানিয়েছেন এবছর পশু কোরবানি কম হয়েছে, তাই চামড়ার সংগ্রহও কম হবে। সব মিলিয়ে 75 থেকে 80 লাখ পিস চামড়া সংগ্রহ হতে পারে। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। এরপর ইরানের বন্দর আব্বাস এলাকায় পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই কথা জানিয়েছে। খবরে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ড IRGC নৌবাহিনী।
ট্যাঙ্কারটি রাডার সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। জবাবে ইরানের বন্দর আব্বাস এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হামলার কারণে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। এবার গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে 4-2 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিতের পথে মারিয়া মান্দারা টানা 2 ম্যাচ হেরে বাদ পড়েছে মালদ্বীপ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। হাসিব, বাংলাদেশ তো দুর্দান্ত এক ম্যাচ খেলে জয় পেল, সেক্ষেত্রে আগামীতে টুর্নামেন্টের সমীকরণটা কি দাঁড়াচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে? দোলা দোলা বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের জয়টাই হচ্ছে বড় বিষয়। 4-2 গোলের জয়। শুরুটা কিন্তু যেভাবে বাংলাদেশ করেছিল, প্রথম 11 সেকেন্ডে আনিকা রানিয়াসের দিকে গোল করেছিলেন, তারপরে দ্বিতীয় গোল হওয়ার পরে আসলে আরও কিছু গোলের সুযোগ ছিল যেগুলো কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারেনি। শেষমেশ মাঝে কিন্তু আবার কিছুক্ষণ ভুটান 2টা গোল করে ম্যাচের সমতা, শেষের দিকে আরও 2টা গোল। ফলাফল শেষ দিকে বাংলাদেশের পক্ষে আসলেও আসলে কোচ কিন্তু একেবারে সন্তুষ্ট নয়। পিটার পাটলারের কথা বলছি। সে কিন্তু বলতেছিল যে এরকম ম্যাচে আসলে মানে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই যেটা বলেছে যে সে খুবই হতাশ হয়েছে। তার কাছে আরও কিছু গোলের মানে দলের কাছ থেকে আরও কিছু গোল সে এক্সপেক্ট করেছিল, যেটা আসলে করতে পারেনি। বিশেষ করে ঋতুপর্ণা চাকমা যাকে পুরোপুরি ব্লক করে ফেলেছিল প্রতিপক্ষের খেলোয়াড়রা, যার ফলে তার প্রতিটা শট কিন্তু প্রতিপক্ষে শরীরে রেগে বল কিন্তু পোস্টের দিকে যাচ্ছিল না। সেই সাথে আনিকা রানী সিদ্দিকা, যিনি কিনা আর মার্ক ছিলেন শুরু থেকে, তাকেও কিন্তু পরবর্তী মার্ক করা হয়, তাকে কিন্তু দল থেকে ম্যাচ থেকে উঠিয়ে দেওয়া হয়। একই সাথে হচ্ছে মালদ্বীপের যে অবস্থা, যেই পারফরমেন্স, তাতে কিন্তু আসলে মালদ্বীপের কোচও তার খেলার উপরে একেবারে বিরক্ত বোধ করেনি। তো সব মিলে আসলে বাংলাদেশে যেটা হয়েছে যে শেষ মতো জয়, এবং সেই জয় নিয়ে পরবর্তী ভারতের বিপক্ষে 31 থেকে ম্যাচ, তার আগে এই জয়টা এবং তার মাঝে যে দুদিন আছে সেই দুদিন আসলে কোচের কথা হচ্ছে যে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদেরকে পুরোপুরিভাবে এই ভুলগুলোকে শুধরে পুরোপুরিভাবে তৈরি করা। দোলা, হাসিব, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল দীপ্ত রাতের সংবাদে। এতক্ষণ সাথে ছিলাম আমি দোলা ডলরেস। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও ঈদের শুভেচ্ছা।